হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এক্সপ্লেনেশন করতে যাচ্ছি কল্কি মুভির। পৃথিবীতে যখন পাপাচারে ভরে যায়, চারিদিকে যখন ছড়িয়ে পড়ে শয়তানের রাজত্ব, ঠিক তখনই এই অশুভ শক্তিকে বিনাশ করতে জন্ম হয় কল্কির। বহু প্রতীক্ষিত সিনেমা কল্কি, যার কথা ইতিমধ্যে আমরা সবাই জেনেছি। আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকে মুভির এক্সপ্লেনেশন। কাহিনী শুরু হয় মহাভারতের যুদ্ধের স্থানে, যেখানে হাজারো সৈন্যরা মৃত লাশ হয়ে পড়ে রয়েছে। পুরো মাটি রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখনই সেখানে একজন বীর যোদ্ধাকে দেখানো হয়, আর তার নাম ছিল অশ্বত্থামা। সবকিছু নিয়ে প্রচন্ড রেগেছিল। অন্যদিকে দেখা যায় অভিমন্যুর স্ত্রী, অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী সর্বাবস্থায় রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল। তখনই অশ্বত্থামা একটি ব্রহ্মাস্ত্র তার গর্ভে নিক্ষেপ করে। এই কর্মে কৃষ্ণ ক্ষিপ্ত হয়ে অশ্বত্থামার মাথার মণি কেড়ে নেয়। তাকে অভিশাপ দেয় যে সে আর কখনোই মরবে না। শরীরের অনেক অংশই পচে তারপরে পোকা ধরবে। শরীরে থাকা এসব ঘা তার কখনোই ঠিক হবে না। তাকে অপেক্ষা করতে হবে কলিযুগ পর্যন্ত। তখন কলিযুগে পাপে ভরে যাবে, তখন ভগবানের অবতার কালকির জন্ম হবে। যদিও তার জন্মের জন্য বাধা হয়ে দাঁড়াবে অনেক অশুভ শক্তি, তখন তুমি এই অবতারকে রক্ষা করে মুক্তি হয়ে এই অভিশাপ তুমি খণ্ডাতে পারবে। পরে কাহিনী ৬০০০ বছর সামনে চলে আসে। যুক্তি এখন পুরোটাই অন্যরকম হয়ে গেছে। দেখা যায় চারদিকে শুধু ধুধু মরুভূমি, পানিহীন এক শুষ্ক মরুভূমি। যে বলতে শুধু এখন একটি রাজ্যই রয়েছে, সেটা হচ্ছে কাশী রাজ্য। দল লোক কাশীর উদ্দেশ্যে যাচ্ছে। মূলত কাশীর মধ্যেই তাদের বিক্রি করে দেওয়া হবে। সেই স্থানেই নানা জায়গায় তারা কাজ করবে। একটি ছোট বাচ্চা নিজেকে ছেলে বলে দাবি করে। সব মেয়েদের আলাদা করে ফেলছিল, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায়। বাচ্চাটি আসলে একটি মেয়ে, যার নাম রায়া। জানতো যে তার পরিচয় জানতে পারলে তাহলে এখানে খুব তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। এই রাজ্যের কমপ্লেক্সে শুধু রাজত্ব চলে সুপ্রিম লোরাল ইয়াকসিনের। এখানে একটা কমপ্লেক্স দেখানো হয়, যেটার আকৃতি ছিল পিরামিডের মতো, উল্টো। আর এই কমপ্লেক্সের দায়িত্ব রয়েছে কমান্ডার, তার নাম ছিল মানব। মানব ছিল কমপ্লেক্সের বাহিরের দায়িত্বে। সময়টা ছিল খুবই খারাপ একটি সময়, কারণ তখন খাবারের আর পানির অভাব ছিল। শুধুমাত্র এগিয়ে ছিল টেকনোলজির দিক থেকে। কমপ্লেক্সের ভিতরে শুধু বিত্তবান লোকেরাই থাকতো। গরিব লোকদের নানা কাজে খাটানো হতো। লাক্সারি লাইফ পেতে হলে মিলিয়ন পয়েন্ট সমর্পণ করতে হবে। কমপ্লেক্সের বাইরে কিছু লোক ছিল যারা কমপ্লেক্সে ভেতরে ঢোকার জন্য কাজ করত। খারাপ কাজে লিপ্ত ছিল, যাদের নাম ছিল বাউন্টি হান্টার্স। বিভিন্ন কাজের মাধ্যমে তারা পয়েন্ট পেত। এখানে টেকনোলজি এতই তীব্র, যে কোনো মানুষের শরীরে স্ক্যান করলে সম্পূর্ণ বায়োডাটা, অর্থাৎ সে কত টাকা ইনকাম করছে, বয়স কত, ইন টোটাল সবকিছুই সেখানে চলে আসতো। তারপরে দেখানো হয় সুমতি নামের একটি মেয়েকে। সে কমপ্লেক্সের মধ্যেই কাজ করত। তার হাতে একটা কোড আকারে ছিল, যেটা স্ক্যান করলে ডেইলি রুটিনের সবকিছুই কমপ্লিট হতো। এ সকল মেয়েদের সিরাম নেওয়ার জন্য অবজারভেশনে রাখা হতো। তাদের দেখাশোনার মূল কাজই ছিল সুমিতার। যারা এখানে কাজ করত তাদের সকলের ড্রেস আপ, লাইফস্টাইল, গেট আপ সবকিছুই একই ধরনের ছিল। এখানে পরীক্ষা শেষে যারা পজিটিভ হয় তাদেরকে অবজারভেশনে রাখা হয়। নেগেটিভরা এই সকল মেয়েদের দেখার দায়িত্বে থাকে। জেসমিন নিজেকে সর্বশক্তিমান করার জন্য একটি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল, যেখানে কুমারী মেয়েদের গর্ভে ভ্যাকসিনের সিজ দিয়ে 20 দিন রেখে নানা প্রসেসিং এর মাধ্যমে এই গর্ভ থেকে সিরাম তৈরি করা হতো। সিরাম ব্যবহার করে ইয়াকসিন আরো শক্তিমান হতো। ফুল টাইম কোর্স এখন পর্যন্ত কোনো মেয়ে কমপ্লিট করতে পারেনি। বডির উপরে রিয়াকশনের ফলে হয় মেয়ে মারা গেছে, নাহলে ওই সিরাম নষ্ট হয়ে গেছে। জন্য এই রাজ্যে মেয়েদের জীবন খুবই কষ্টকর ছিল না। প্রাপ্তবয়স্ক মেয়েদের তারা ব্যবহার করতই, এই কাজে তারা বাচ্চাদেরও ছাড় দিত না। এরপরে দেখানো হয় ল্যাবের মধ্যে একটি মেয়েকে আনা হয়। তার গর্ভে চিজ ছিল 90 দিন। একটি ত্রিভুজের মতো মেশিনে ঢোকানো হয়, মানে তার গর্ভে সিরামের প্রসেসিং এর কাজ চলে। চলাকালীনই ওই মেয়েটি মারা যায়। মেশিনের মধ্যে থেকে ওই মেয়েটিকে জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া হয়। এখন ওখানে দেখানো হয় যে অনেক মেয়ের সাথে এরকম কাজ চলছে। একই সাথে প্রতিদিন 4 জন করে মেয়ে মারা যাচ্ছে।
বিজ্ঞানীরা কমান্ডারকে বলে ইয়াসিনের সাথে যেন তার দেখা করিয়ে দেয়, তার সামনাসামনি তার সাথে যোগাযোগ করে এই চিপসের এক্সপেরিমেন্ট খুব ভালোভাবে করতে পারবে। পর তারা দুজনে কাউন্সিলর বানির কাছে চলে যায়। তিনজনে মিলে সরাসরি ইয়াসিনের কাছে চলে যায়। এখন দেখানো হয় ইয়াসিনকে। তিনি একজন বৃদ্ধ বয়সের লোক, মাথাতে সব অদ্ভুত ধরনের লাইটিং চলছে, তার সারা শরীরে নানা ধরনের তার লাগিয়ে রাখা হয়েছে। একটু আগে যে মেয়েটির মাধ্যমে সিরাম নেওয়া হয়েছিল, সিরামই ইয়াসিনের শরীরে পুশ করানো হয়। পরে সিরামের কাজ করতে করতে একসময় ইয়াসিন পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্য থেকে বেরিয়ে এসে ইয়াসিন বলে, অনেকদিন পরে কেউ আমাকে মারার জন্য চেষ্টা করেছে, সিরামের ভিতরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, ইয়াসিন এই সবটাই বুঝে যায় এবং বিজ্ঞানীকে আটকে ফেলে। শেষ পর্যন্ত ইয়াসিন বিজ্ঞানীকে মেরে ফেলে। দেখা যায় একদল রেভল্ট সংগঠন, তারা শুধু অপেক্ষা আছে হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, ধর্মীয় দেবতা সবকিছু একদিন ঠিক করে দিবে। সবসময় লুকিয়ে লুকিয়ে মানুষদেরকে সাহায্য করত। ইয়াসিন এবং কমান্ডারদের থেকে লুকিয়ে লুকিয়ে বসবাস করতে একটি স্থানে, কারণ এই স্থানটির যদি খবর জানে তাহলে তাদেরকে ধ্বংস করে দেবে। ডেভিলস টিমের মধ্যে একজন বয়স্ক মহিলা রয়েছে যার নাম মরিয়ম। তিনি মহাভারতের অশ্বত্থামা এবং কালকে সবকিছু মনে প্রাণে বিশ্বাস করে। অবশ্যই এটাও বিশ্বাস করেন একদিন মায়ের মাধ্যমে কালকির জন্ম হবে। এরপরে সিন পরিবর্তন হয়। এখানে দিব্যা নামের একটি মেয়ে গর্ভবতী ছিল। তার কাছে একজন রিভলস আসে, তার হাতে পাথরের ভিতরে অশ্বত্থামার সেই মণিটি ছিল। ভগবান কৃষ্ণ বলেছিল কালকির আশেপাশে ওই পাথরটি জ্বলজ্বল করে উঠবে। পরীক্ষা করার জন্য গর্ভবতী দিব্যার কাছে ওই পাথরটি ধরে, কিন্তু ওই পাথরটি জ্বলে ওঠে না। ঠিক সেই মুহূর্তে ইয়াসিনের সৈন্যবাহিনী সেখানে হামলা শুরু করে। হামলার এক পর্যায়ে ওই পাথরটি পড়ে যায় রায়ার হাতে। রায়া সেই পাথরটি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরে রেভলস ওই গর্ভবতী মহিলাকে নিয়ে এক ধরনের বিচার সভা বসে। এখানে এক পর্যায়ে তাদেরকে মেরে ফেলা হয়। ওদিকে ভৈরবা, যে হলো সিনেমার মূল নায়ক, তাকে দেখানো হয়। ভৈরবার উন্নত প্রযুক্তির একটি গাড়ি ছিল। এখন দেখা যায় রিভলসের একটি দলের ছেলেকে সাথে বান্ডি হান্টার্সদের সাথে ফাইটিং করে ভৈরবা সবাইকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে। বান্ডি হান্টার্সের পকেট থেকে একটি মূর্তি পড়ে যায়। সেই মূর্তিটি হাতে নেয় ভৈরবা। আর ঠিক তখনই একজন লোক এসে ভৈরবাকে বলে এক সময় এই কাল ভৈরবকে কাশী রক্ষা করত, এখন শুধুমাত্র এই কাশী রক্ষা করতে পারবে এই নির্যাতনের হাত থেকে। এইসব কথা ভৈরবা পাত্তা দেয় না। পরে ভৈরবা তার অতীতের কথা স্মরণ করে। এখানে দেখা যায় যে এক ক্যাপ্টেন তাকে ছোট থেকে বড় করেছিল। ব্যক্তির কাছ থেকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার সবকিছু শিখে গিয়েছিল ভৈরবা। এক সময় ভৈরবাকে বেছে দিতে চায়। এখানে ভৈরবা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তার ক্যাপ্টেনকে ধরিয়ে দেয়। যদিও ক্যাপ্টেন শেষবারের মতো যাবার সময় তাকে বলেছিল, চাই তুমি বুদ্ধি এইভাবেই কাজে লাগাও। তারপরে সিন বর্তমানে চলে আসে। ভৈরবা একটি মেয়ের সাথে দেখা করে যার নাম রক্সি। কিছুদিনের জন্য কমপ্লেক্সের ভিতরে কাজ পেয়েছে। কথা শুনে ভৈরবা তাকে রিকোয়েস্ট করে যেন তাকে সাথে করে নিয়ে যাওয়া হয়। আসলে রক্সি ভৈরবাকে পছন্দ করত, সে কারণে রক্সি ভৈরবার কথা ফেলতে পারেনি। ভৈরবারও ইচ্ছে ছিল সে একটু কমপ্লেক্সের ভিতরে ঘুরে দেখবে। পর্যন্ত ভৈরবা 1 ঘন্টার জন্য পারমিশন পেয়ে যায় সেই কমপ্লেক্সে ঘোরার জন্য। প্রথমবার তারা প্রাকৃতিক পরিবেশ দেখে নিজেদের মন আর সামলাতে পারছিল না। বাইরের দুনিয়াটা সাদামাটা ছিল, সবকিছুই ছিল শুষ্ক একটা ভাব। কোনোই তারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়নি। কমপ্লেক্সের ভিতরে সব আর্টিফিশিয়াল তারা দেখে খুবই অবাক হয়। গাছ থেকে কমলা পেরেছে, কিন্তু সেটা যে কিভাবে খাবে সে সিস্টেমটাও তারা জানে না। পরে দেখা যায় তারা একটি পার্টিতে যায়। সেখানে ভৈরবাকে উচ্ছৃঙ্খল দেখে সেখানের গার্ডেরা ভৈরবাকে তাড়িয়ে দেয়। পরে সিন পরিবর্তন হয়। এরপরে সেই বাচ্চা মেয়েটি রায়াকে দেখানো হয়। রোবটের হাত থেকে বাঁচার জন্য একটি মন্দিরের ভিতরে ঢুকে পড়ে। আর সেখানে অশ্বত্থামাও ছিল। অশ্বত্থামা তার মণিটি ফিরে পায়, আর তার ফিরে আসা মণিটি হাতে আসলেই সে তার পুরো শক্তি আবার ফিরে পায়। সেই বাচ্চাটিকেও অশ্বত্থামা রোবটের হাত থেকে রক্ষা করে। পরে সিন পরিবর্তন হয়। এরপর সুমতিকে দেখানো হয়। দেখা যায় যে সুমতি 150 দিনের প্রেগনেন্ট।
কিন্তু এই কথাটা সে সবার কাছ থেকে আড়াল করে রেখেছিল। পর্যন্ত এই বিষয়টি জানাজানি হয়ে যায়। বিজ্ঞানীরাও সম্পূর্ণ অবাক। এখানে কোনো মেয়ে এই প্রজেক্টটা 120 দিন পর্যন্ত কমপ্লিট করতে পারছিল না। মানে সুমতি কিভাবে 150 দিন কিভাবে প্রেগনেন্ট রয়েছে। যাই হোক, সুমতিকে তারপরে সেই মেশিনে ঢুকানো হয়। পর্যায়ে দেখা যায় সেই মেশিনটি কেঁপে ওঠে আর সুমতিকে সেই আগুনের দিকে ফেলে দেয়। সুমতি যখনই আগুনের মধ্যে পড়তে যাবে আর ঠিক তখনই তার সহকর্মী তাকে বাঁচিয়ে নেয়। ছিল মূলত রেভেলস্টের টিমের একজন টিম মেম্বার। ইচ্ছে করেই সুমতির এই প্রেগনেন্টের খবর ছড়িয়ে দিয়েছিল, তা না হলে সুমতিকে এখান থেকে কোনোভাবে উদ্ধার করা যেত না। সুমতিকে বাঁচানোর শেষ মুহূর্তে ইয়েক্সিনের সৈন্যরা সেখানে চলে আসে। পর্যায়ে সুমতির সহকর্মী নিজের প্রাণ দিয়ে সুমতিকে বাঁচিয়ে নেয়। সুমতি গোপন রাস্তা দিয়ে বের হওয়ার সময় এমন একটা জায়গায় পৌঁছে যায় এখানে চারপাশ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। সুমতি সেখান দিয়ে সাহস করে হাঁটতে শুরু করে। অবাক করা বিষয় হলো সুমতিকে সেই আগুনের একটুকু স্পর্শ করতে পারে না। অর্থাৎ বোঝা যায় যে সুমতির গর্ভে থাকা সেই বাচ্চাটি হলো কৃষ্ণ। অন্যদিকে কমান্ডো এবং বাণী দুজনে আলোচনা করছিল গতকালই তারা একটা ধনুক পেয়েছে। আশ্চর্যের বিষয় হলো গতকাল যে ধনুকটি তারা হাতে তুলে নিয়ে এসেছিল আজকে সেই ধনুকটিকে স্পর্শ করতে পারছে না। একটি রোবটের মাধ্যমে সেই ধনুকটিকে ধরানো হয়, সাথে সাথে ওই রোবটটি ঝলসে যায়। দিনের মধ্যে এমন কি হলো যে এতটাই পরিবর্তন হলো। এর কথার মাধ্যমে বোঝা যায় যে এই ধনুকটি ছিল কলিযুগে অর্জুনের ধনুক। ওদিকে সুমতিকে রেভেলসের 3জন লোক বাঁচিয়ে নেয়। চারিদিকে নোটিশ জানানো হয় যে সুমতিকে ধরিয়ে দিবে তাকে 1 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। সুমতিকে নিয়ে পালানোর সময় ইয়েক্সিনের সেই লোকেরা গাড়ি চেক করতে চায়। পর্যায়ে মারামারি করতে গিয়ে সুমতিকে বাঁচানোর জন্য একটি মেয়ে মারা যায়। ছেলের লোকেরা বাকি দুজনের উপর যখন হামলা করতে যাবে উনি রায় এসে বলে ভালোই ভালো এদেরকে ছেড়ে দাও, তা না হলে আমার টিচার এসে তোমাদের শাস্তা করবে। তখনই দেখা যায় ওর পেছনে অশ্বত্থামা। শুরু হয় ফাইটিং, কিন্তু সকলে মিলে অশ্বত্থামার সাথে পেরে ওঠে না। অশ্বত্থামার একটা প্লাস পয়েন্ট ছিল, কারণ অশ্বত্থামাকে অভিশাপ দেওয়া হয়েছিল কখনোই মরবে না, যে কারণে সৈন্যদলের গুলিতে অশ্বত্থামার কিছুই হচ্ছিল না। আমার এই সময়ে অশ্বত্থামা যখন সুনিতার সামনে চলে আসে ঠিক তখনই অশ্বত্থামার মাথার মনি জল করে জ্বলে ওঠে। অশ্বত্থামা সুনিতাকে মা বলে ডেকে ওঠে। অশ্বত্থামা সবাইকে মেরে কাট করে দেয়, কিন্তু কমপ্লেক্স থেকে নোটিশ শুনে রূপ লোভে পড়ে সুস্মিতাকে নিতে আসে। অশ্বত্থামার সাথে ফাইটিং শুরু করে, নব কৌশল করতে থাকে, কিন্তু এইসব কৌশল অশ্বত্থামার জানা আছে। এইসব কৌশল তার সামনে চলে না। প্রথমবার ভৈরবা কারো কাছে হার মানছে। পরে দেখা যায় তারা সেই সেফ জমে লুকানো সেই জায়গায় চলে আসে। জায়গাটি ছিল পাহাড়ের ভিতরে, শুধুমাত্র এই জায়গাটি রিভেলসের লোকেরাই জানতো। সবসময় এই কালকির কাহিনী শোনাতো সবাইকে, আর যখনই জানতে পেরেছে এখানে একজন গর্ভবতী নারী এসেছে আর শুনে সবাই খুশি হয়ে যায়। একজন সন্দেহবশত বলে যে আমরা কি করে বুঝবো যে এর গর্ভে কালকি রয়েছে। ঠিক তখনই আকাশ থেকে অঝরে বৃষ্টি চলতে থাকে। এটা 1000 বছর পর হয়েছে। শুষ্ক একটি গাছে সবুজ পাতা গজিয়েছে। লক্ষণ সবার মনে আবার আশা জাগাতে শুরু করে। অন্যদিকে দেখা যায় বাণী বলে কয়েকদিনের ভিতরে একটি সূক্ষ্ম নক্ষত্র আকাশে দেখা যাবে, এর মধ্যেই কালকির জন্ম হবে। অবশ্যই এর ভিতরে আমাদের সুমতিকে ধরতে হবে। ভৈরবা যেহেতু অশ্বত্থামাকে ধরতে পারেনি, এ কারণে কমান্ডো তাকে এই রাজ্য থেকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়ার কথা বলে। ভৈরবা বলে শুধুমাত্র আমি অশ্বত্থামার সাথে লড়াই করেছি আর বেঁচেও আছি, আর বাকি সকলেই মারা গেছে। কমান্ডো বলে তুমি যদি সুমতিকে ধরিয়ে দিতে পারো তাহলে কমপ্লেক্স যাওয়ার পারমিশন আমি করে দিব। ভৈরবা ফুলদমে প্রস্তুতি নিতে শুরু করে তাকে ধরিয়ে দেওয়ার এবং অশ্বত্থামার সাথে লড়াই করার। দেখা যায় সুমিতাকে নিয়ে সেই গ্রামে একদম খুশির উৎসব শুরু হয়ে যায়। সুমিতা অশ্বত্থামাকে বলে আমি এখানে থাকতে চাই না, আমি যেখানে যাচ্ছি সেখানেই মারামারি হচ্ছে, অঘটন ঘটছে। বাচ্চা এখন পর্যন্ত দুনিয়ার আলো দেখেনি, কিন্তু তার জন্য অনেক মানুষ এখন পর্যন্ত মারা গেছে। অশ্বত্থামা তাকে বোঝায় যে এই বাচ্চাটিকে বাঁচানো আমাদের ধর্ম। অশ্বত্থামার হাতের ওই লাঠিটি দেখে জিজ্ঞেস করলে তখন বলে অশ্বত্থামা এই লাঠিটি হলো কর্ণের, কারণ এই অস্ত্র অনেক শক্তিশালী, শুধুমাত্র কর্ণর হাতেই এই অস্ত্র জ্বলে উঠবে। অস্ত্রের মাধ্যমে যুদ্ধের ময়দানে অর্জুনের ধনুকের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল কর্ণ। এদিকে দেখা যায় ভৈরবা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে
তার সেই গাড়িটিকে আরো আপডেট করে। ভৈরবা কিছুদিন আগে যে রেবেলসের একটি লোককে বাঁচিয়েছিল তাকে বলে তোমাদের দলের হয়ে কাজ করতে চায়, এই বলেই তার সাহায্যে সেই রাজ্যে চলে যায়। রাজ্যে ঢুকে কথা বলতে বলতে সিস্টেমে ভৈরবা জেনে নেয় সুমতি কোথায় রয়েছে। সেই লোকেদের সেখানেই অজ্ঞান করে ভৈরবা চলে যায়। অন্যদিকে সুমতির কাছে অশ্বত্থামা গিয়ে বলে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, বিপদ হতে পারে, চলো আমার সাথে। এই বলে দুজনে বাইরে বেরিয়ে সামনে এসে দেখে আরেকজন অশ্বত্থামা। বোঝা যায় যে ভৈরবা অশ্বত্থামার রূপ নিয়ে সুমতিকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। কিছু নকল করলেও অশ্বত্থামার লাঠি তো আর নকল করা যায় না, কারণে ভৈরবার লাঠি ভেঙে যায়। এবার ভৈরবা আরো জোরদার হয়ে লড়াইয়ের জন্য এসেছে। ভৈরবা তার গাড়িটির ভিতরে ঢুকে পড়ে আর সেই গাড়িটি রোবটিক সিস্টেমে অশ্বত্থামার সাথে ফাইট করে। অন্যদিকে কমান্ডার তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে চলে আসে। এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। লোকজনের হাতে বিশেষ প্রযুক্তির যন্ত্রপাতি থাকার কারণে পেরে উঠছিল না। তার জন্য মরিয়ম সিদ্ধান্ত নেয় তাকে একটি স্পেসশিপে করে এখান থেকে পালাতে সাহায্য করে। মরিয়ম নিজের শক্তি দিয়ে শত্রুদের মোকাবেলা করতে শুরু করে। হাতে এমন এক ধরনের চাবুক ছিল ঠিক শট দেওয়ার মতো যন্ত্র দেয়। করে মরিয়ম খেয়াল করে যে স্পেসশিপ চলে গেলেও সুমিতা এখনো নিচে রয়ে গেছে। ঠিক তখনই স্পেসশিপ ব্লাস্ট হয়ে যায়। আর ঠিক সেই সময় কমান্ডো মরিয়মকে মেরে ফেলে। ঠিক যখনই সুমিতাকে আটকে ফেলতে যাবে তখনই একটি স্পেসশিপে ধাক্কা লেগে সুমিতা সেখান থেকে পড়ে যেতে লাগছিল। হাতে পড়ে যাওয়া অবস্থায় অশ্বত্থামা তাকে ধরে বসে, তবে এক হাতে সামলাতে না পেরে আবারও হাত ফসকে পড়ে যেতে যায়। আর ঠিক তখনই ভৈরবা তাকে ধরে ফেলে। ভৈরবাকে ধরে অশ্বত্থামা মতে উপরে উঠে আনে। তারপরে অশ্বত্থামা ভৈরবাকে এক ঘুষিতে অজ্ঞান করে ফেলে। তারপরে দেখা যায় যে কমান্ডো অশ্বত্থামাকে একটি যন্ত্রের মাধ্যমে পুরোপুরিভাবে ফ্রিজ করে দেয়। তার জন্য অশ্বত্থামা নড়াচড়াও করতে পারছিল না। সুযোগে কমান্ডো সুমিতাকে তার স্পেসশিপে উঠিয়ে দেয়। ওদিকে দেখা যায় ভৈরবার হাতে সেই অশ্বত্থামার লাঠিটি চলে আসে এবং সেই গজে ওঠা পাতা থেকে একটি পাতা এসে সেই লাঠির উপরে পড়ে। ভৈরবার স্পর্শে সেই লাঠিটি যেন পুরোপুরিভাবে জ্বলে ওঠে। মাধ্যমে বোঝা যায় যে ভৈরবী হলো কর্ণের পূর্ণ জীবন। তারপরে ভৈরবা কমান্ডারের সাথে ফাইট করে, তাকে মেরে ফেলে এবং সুমিতাকে বাঁচায়। যতক্ষণ ভৈরবার হাতে লাঠি ছিল ততক্ষণ যেন কর্ণ সবাইকে রক্ষা করেছিল। যেই মাত্র হাত থেকে লাঠিটি রেখে দেয় সাথে সাথে ভৈরবা যেন তার নিজের রূপে ফিরে আসে। এতক্ষণ যা কিছু হয়েছে তা ভৈরবার কিছু মনে নেই। তা দেখে অশ্বত্থামা নিশ্চিত হয়ে যায় এই হচ্ছে কর্ণের পুনর্জন্ম। ভৈরবাকে এখন শুধু মনে করাতে হবে সে কে, কারণ তার মাধ্যমে কল্কির জন্ম হবে। অন্যদিকে দেখানো হয় ইয়াকচিনকে, কিনা সুমতির মাধ্যমে নেওয়া এক ফোঁটা সিরাম তার শরীরে পুশ করেছে। এর সাথে বৃদ্ধ থেকে সে যৌবনে সম্পূর্ণরূপে ফিরে এসেছে। এতটাই শক্তিশালী হয়েছে যে তার 6টি হাত বেরিয়ে এসেছে। শক্তিশালী সেই ধনুক সে তার নিজের হাতে নিতে পেরেছে। অবশেষ ইয়াকচিনি বলে আমি একাই সুমতিকে নিয়ে আসতে যাব। এভাবে এই শিরোনামটি সমাপ্ত হয়। তো এর দ্বারা বোঝানো হয় যে আরো একটি পার্ট আসতে চলেছে।